নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি পায়েল দাস এবং আমার সঙ্গে প্রকাশ চক্রবর্তী হাজির হয়েছি আবার রবিবারের আলোচনা সভায়। এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশেষ অতিথি অধ্যাপিকা মীরাতুন নাহার মহাশয়া। মহাশয়াকে জানাই আমাদের সকলের প্রণাম এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো হিংসা কবলিত দলীয় রাজনীতি ও দেশবাসীর দুর্গতি। আলোচনার আলোচক আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমি মহাশয়াকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। বিষয়টা খুব শুনতে গুরুগম্ভীর লাগছে বটে, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় এই সমস্যাটা গুরুতর হয়ে উঠেছে বলে আমার মনে হয়। তাই এরকম একটি বিষয় আপনাদের সকলের অনুরোধে আমি বেছে নিয়েছি। বিশেষ করে আজকে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে, কারণ এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ছাত্রদের দ্বারা, সেরকমই আমি জানি। এবং এই ছাত্রদের সঙ্গে একটু কথা বলার সুযোগ, ভাবনার আদান প্রদানের সুযোগ আমার কাছে অত্যন্ত দুর্লভ, দুর্মূল্য, খুবই মূল্যবান বলে আমার মনে হচ্ছে। তাই আমি আমার কথা, দু চারটি কথা যেগুলো আমি ভাবি প্রতিদিন, সেগুলো দিয়েই শুরু করছি। আর পুরো আলোচনাটা এরকম হলে আমি কথা বলেছি প্রকাশের সঙ্গে যে ভালো হয় আমি আমার ভাবনাগুলো বললাম ছোট করে, তারপরে যদি আমরা নিজেদের মধ্যে প্রশ্ন উত্তরের একটা বিনিময় পর্ব করতে পারি। আপনাদের ছাত্রদের পক্ষ থেকে প্রশ্ন, আর আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে দেব, না দিতে পারলে বলবো আমার জানা নেই উত্তর। এইভাবেই আমরা আলোচনাটা করতে থাকি। তাহলে প্রধান যে কথাটা বিষয়ের মধ্যে, শিরোনামের মধ্যে রয়েছে দলীয় রাজনীতি। তার আগে রাজনীতি শব্দটা এরকম ভাবে বলছি কারণ খুব সহজ করে যাতে আমরা বুঝতে পারি। রাজনীতি শব্দটা আজকে আমাদের ভাবাচ্ছে, প্রতিদিন ভাবায়। আমার কথা দিয়েই বলি, আমাকে অনেকে এরকম ভাবে দেখে যে উনি রাজনীতির মধ্যে নেই। সেটা যেন অত্যন্ত সদর্থক একটা দিক। রাজনীতি করেন না উনি, অর্থাৎ রাজনীতি যেন একটা নিন্দাসূচক শব্দ। যিনি রাজনীতি করেন তার সম্পর্কে নানা সংশয় তৈরি হয়ে যায়। আমরা বলি, রাজনীতিকদেরই বলতে শুনি, এখানে রাজনীতি করতে আসবেন না, রাজনীতি করার জায়গা এটা নয়। তাহলে রাজনীতি কি? রাজনীতি কি ভয়ঙ্কর পরিত্যাজ্য একটা বিষয়? আমি রাজনীতি করি না বলে আমি অত্যন্ত ভালো একজন ব্যক্তিত্ব, তা তো হতে পারে না। রাজনীতি তা নয়। তাহলে আমি কিভাবে রাজনীতিটা বুঝি? খুব সহজ করে সেটাই প্রথমে বলবো, তারপরে দলীয় রাজনীতি, তার সঙ্গে হিংসার সম্পর্ক, এবং তার ফলে দেশের সমস্ত স্তরের মানুষের কি ধরনের দুর্দশা জীবনে নেমে এসেছে, আসবে আরো, সেটাই আজকে আমাদের ভাববার বিষয়, আলোচনা করার বিষয়, মত বিনিময়ের বিষয়। রাজনীতি বলতে আমি যা বুঝি, ছোটবেলা থেকে রাজনীতি করতে দেখেছি। যেসব নেতা নেত্রীদের, যেসব মানুষদের, কাছের মানুষদেরও রাজনীতি করতে দেখেছি, তারা বেশ ধনবান ছিলেন এবং তারা রাজনীতি করে, আমি যে সময়ের কথা বলছি আমার শৈশবে, তখন সেটা কংগ্রেস আমল, দলীয় রাজনীতি অবশ্যই, কিন্তু তবুও দলীয় রাজনীতি হিসাবে সেভাবে চিহ্নিত হতে দেখিনি। আমি গ্রামে বড় হয়েছি ছোটবেলা, তো সেখানে দেখতাম এই খুব ধনবানরা এই রাজনীতিটা করত, এবং তারা দরিদ্র মানুষদের সহায়তা দেওয়ার একটা হাত তাদের ছিল। তারা বেশ গুরুত্ব অনুভব করতো নিজেদেরকে, যে আমরা দিতে পারছি। এরকমটি দেখেছি, ভাষা ভাষা মনে পড়ে, ছোটবেলায় দেখেছি। দূর আত্মীয়, নিকট আত্মীয়দেরও দেখেছি তারা রাজনীতি করছে, কিন্তু আমার পরিবারের কেউ কোনো রাজনীতিতে যুক্ত হয়নি একেবারে সরাসরি। আমার বাবা, আমার দাদা, আমাদের মামা, মামা টামা ইত্যাদি, তারা নয়, আরেকটু দূরবর্তী কাজিনদের মধ্যে। আমি তারপরে বড় হতে হতে রাজনীতি বলতে যেটা বুঝেছি সদর্থক অর্থে,
সেটা হলো যে দেশ নিয়ে যারা ভাবেন, দেশবাসীর দুর্গতি, দেশবাসীর দুর্দশা, অভাব, নানা ধরনের অভাব, এবং যে যে বিষয়ে অভাব নেই সেগুলো আরো উন্নত করার চেষ্টা, এই দিকে যাদের ধ্যান ধারণা, কেবল নিজের পরিবার, নিজের ব্যক্তি জীবন নিয়ে যারা ব্যস্ত নন, তার বাইরে নিজেকে একটু ছড়িয়ে দেন, তারাই রাজনীতি করেন। বা রাজনীতি করেন বলতে আমি তাদেরকেই বুঝেছি যে তারা কেবল পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক জীবনযাপন করেন না, কাজ করেন সমাজের জন্য, কাজ করেন মানুষের জন্য, কাজ করেন দেশের জন্য, কাজ করেন রাষ্ট্রের জন্য। তারা নিজেকে আরো ছড়িয়ে দেন, এটাকে আমার মনে হচ্ছে। এবং সেটা সেটা তার লক্ষ্য হচ্ছে উন্নয়ন, দেশবাসীর উন্নয়ন, মানে দেশের উন্নয়ন, পথঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন, রুজি রোজগারের উন্নয়ন। কত দিক থেকে মানুষ বিপদগ্রস্ত হয়ে রয়েছে। স্বাধীনতা উত্তর দেশে, আমাদের দেশভাগের পর দেশের আমাদের এই অংশে বহু মানুষ বিপন্ন মানুষে পরিণত হয়েছিল। সেই বিপন্ন মানুষদেরকে উদ্ধার করার কাজ রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের। তারা এই দায়টা কাঁধে নিতেন। এইরকমই অর্থ আমি রাজনীতির বুঝেছি এবং বিশ্বাসও করেছি বহুদিন ধরে। তারপরে ধীরে ধীরে, আজকে আমার বয়স 70 ঊর্ধ্ব, আমি 74-75 বছরে পড়েছি। তো 75 বছরের বয়সের অভিজ্ঞতা নয়, 75-এর থেকে আর একটু কম হবে, অর্থাৎ 60-65 বছরের অভিজ্ঞতা। সেটা থেকে দেখতে পাচ্ছি, আমার যেটা মনে হয়েছে, আমি ভুল হলেও হতে পারি, কিন্তু ভাবনার মধ্যে ঠাঁই করে নিয়েছে এমন একটি ধারণা যে এই রাজনীতি ধীরে 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 পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট হয়ে যাওয়ার ফলে রাজনীতি যে রূপ নিয়েছে, সেই রাজনীতিটার রূপই আমি দলীয় রাজনীতি বলবো। আর দলীয় রাজনীতি মানে রাজনীতি যারা করেন দল করে, তাদেরকে আমি নিন্দা করতে বসেছি তা কিন্তু নয়। দলীয় রাজনীতি মানে আমার ভাষা, আমি এভাবেই ভাবি, রাজনীতির বাহক হবে দল। দল রাজনীতিকে যেভাবে নিয়ে যাবে সেভাবেই রাজনীতি চলবে, এমনটি নয়। রাজনীতিকে পরিপুষ্ট করবে, রাজনীতির দ্বারা উন্নয়নের কাজ করবে, রাজনীতির দ্বারা ধ্বংসাত্মক কাজ ঘটবে না দল, এমনটি হবে। তো দল বহন করে নেবে রাজনীতিকে এবং রাজনীতিকে সুপথে চালিত করবে। যে শব্দটার মধ্যে নীতি কথাটা আছে, রাজনীতির মধ্যে আছে নীতি। এই নীতি বলতে আমি বুঝি নৈতিকতা, আদর্শ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। প্রতিটি মানুষের সামাজিক জীবন ছাড়া মানুষের জীবন নয়। অর্থাৎ তার নৈতিক জীবন, অর্থাৎ ভালো কোনটা ভালো কোনটা মন্দ তাকে বুঝে নিতে হয়, ভালোটা মানতে হয়, মন্দটা বর্জন করতে হয়। মানুষের নৈতিক জীবন বলতে এটাই বোঝায়। আর রাজনীতি কথাটার সঙ্গে যখন নীতি শব্দটা যুক্ত হয়ে রয়েছে, তখন এটা বুঝতে হবে যে রাজনীতি কখনো নীতিবিহীন হতে পারে না, নৈতিকতা বিহীন হতে পারে না, ভালো মন্দ বোধ বর্জিত হতে পারে না। সেই রাজনীতি যদি কোনো দল করে, তাহলে সেই দল তো কখনো নিন্দনীয় হতে পারে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দিনে দিনে কি হয়ে গেল না, রাজনীতি দলের অনুগত হয়ে গেল। রাজনীতি কোথায় দল দ্বারা পুষ্ট হবে, আরো উন্নত হবে, অন্যদিকে দেখা গেল রাজনীতি পথভ্রষ্ট হয়ে গেল দলের জন্য। দল তাদেরকে স্বার্থান্ଧ করে তুলল, দল তাদেরকে লক্ষ্য থেকে দূরে ছিটকে নিয়ে গেল। কাদেরকে? যারা রাজনীতি করতে এসেছিলেন রাজনীতির অঙ্গনে, তাদেরকে। এই দলীয় রাজনীতি আমার কাছে মনে হয়েছে হিসেবে বুদ্ধি কবলিত রাজনীতি, হিংসার পথ ধরে নেওয়া রাজনীতি। ধীরে ধীরে মানুষের নৈতিক অধঃপতন ঘটছে তত বেশি দলগুলো, দল মানে তো গোষ্ঠী, দল মানে কিছু মানুষের একসঙ্গে সমষ্টিগত নামকে আমরা বলি দল। সেই দল যদি ধীরে ধীরে দেখা যায় নৈতিকতার বোধ বহির্ভূত
কেবল স্বার্থবোধ নিয়ন্ত্রিত গোষ্ঠীতে পরিণত হয়, তাহলে তার হাতে রাজনীতির যে দুর্দশা ঘটে, সেই দুর্দশাটা ধীরে ধীরে ঘটছে। আমি দলীয় রাজনীতি তাকেই বলবো যে রাজনীতি দলের দ্বারা পথভ্রষ্ট হয়ে যায়, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, সেই রাজনীতিকে বলি দলীয় রাজনীতি। দল যখন শুধু দলীয় রাজনীতি যারা করেন, তারা কেবল দলের কথা ভাবেন, নিজের দলের কথা ভাবেন। তারা হিসেবে বুদ্ধি দ্বারা পরিচালিত হন, যে আমি দলটা করব এবং এমন রাজনীতি করব যে রাজনীতির দ্বারা আমার দলের অনেক বেশি অনুগত বৃদ্ধি হবে, শিষ্যের বৃদ্ধি ঘটবে, পুরো রাজ্য বা গোটা দেশে আমার দলেরই অনুগত হয়ে যাবে সকলে, এবং তাদের মধ্যে চালিত করে দেওয়া হবে এক ধরনের বৃত্তি, যে বৃত্তিটা মৈত্রী থেকে দূরে, সেটার নাম হিংসা বৃত্তি। এই প্রসঙ্গে আমি সময়টা একটুখানি আমাকে সচেতন করে দিও। আর খুব বেশি তুমি বলছি আমি তোমাকে, আমি বেশি আর সময় নেব না, খুব ছোট করেই মূল বক্তব্যটা উপস্থাপন করে শেষ করব। সেটা হলো যে এই হিংসা কবলিত কেন বললাম দলীয় রাজনীতি আজ হিংসা কবলিত? এই জন্যই বলা, মানুষের জীবনে, আমি খুব ছোট করে একটু দার্শনিক তত্ত্বের মতো শোনালেও এটা প্রতিদিনের জীবনে খুব সত্য। প্রত্যেকটা মানুষের মন একটুখানি যদি তোমরা ছাত্রছাত্রীরা ভেবে দেখো, যে মানুষের মনে সব সময় একটা যুদ্ধের মতো চলে, লড়াই চলে। মনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। প্রত্যেকটি মানুষের মন লড়াই চলে কি না, ভালো বোধের সঙ্গে, শুভ বোধের সঙ্গে মন্দ বোধের, যেটাকে বলা যায় একদিকে দয়া, মায়া, মমতা, দাক্ষিণ্য, কৃতজ্ঞতা ইত্যাদি বোধগুলো, ভালো সুবৃত্তিগুলো। অন্যদিকে কিছু বৃত্তি আছে, তার মধ্যে হিংসা খুব প্রধান ভূমিকা নেয়। হিংসা, ক্রোধ, রাগ, উষ্মা, প্রতিশোধ পরায়ণতা, শত্রুতা পোষণ করা, এই ধরনের বৃত্তিগুলো, অর্থাৎ দু রকমের বৃত্তি প্রত্যেকটা মানুষের মনে সব সময় লড়াই জারি করে রেখেছে। মানুষকে মানুষ হতে হয় এই লড়াইয়ে সুবৃত্তিগুলো, দয়া, মায়া, মমতা, ভালোবাসা দ্বারা মন্দ বৃত্তি, হিংসা, ক্রোধ ইত্যাদি, রোষ, প্রতিশোধ পরায়ণতা, এগুলোকে নিয়ন্ত্রণে রাখা। আমরা শিখেছি দর্শন থেকে, শিখেছি নীতিবিজ্ঞান থেকে, যে সম্পূর্ণ যদি এগুলো নিবৃত্ত হয়ে যায়, মন্দ বৃত্তিগুলো, সেটা কাজ নয়। তাহলে তো মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। মানুষের লড়াইটাই হচ্ছে এই বৃত্তিগুলোকে, মন্দ বৃত্তিগুলোকে, যেগুলো আমাদের মানুষের ক্ষতি করতে প্ররোচিত করে, সেই বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে সব সময়। যে থামো, তুমি আমার উপর মাতব্বরি করবে না, আমি আমার সুবৃত্তিগুলোকেই কাজে লাগাবো, তোমার বৃত্তি নিয়ে তুমি থাকো, তুমি আমার নিয়ন্ত্রণে থাকো, তোমার হাত ধরে থাকলাম আমি, তুমি কিছুতেই আমাকে আমার সুবৃত্তিগুলোকে নষ্ট করতে দেবে না। যে মানুষ এটা পারে, সেই মানুষই সত্যিকার মানুষ হয়। তো আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে, যখন রাজনীতি যদি হিংসা কবলিত হয়ে যায়, দল যদি তার অনুচরদের, শিষ্যদের হিংসার পথে, হিংসা বৃত্তি দ্বারা দীক্ষিত করে, তাহলে সেই রাজনীতি ভয়ঙ্কর রাজনীতিতে পরিণত হয়, মানুষের জন্য ক্ষতিকারক রাজনীতিতে পরিণত হয়। আমি দল সর্বস্বতা, দলীয়তা সর্বস্ব রাজনীতি, দল ছাড়া কিছু বোঝে না, আমার দল, আমার দল, আমার দল, আমার দলের অনুচর। লক্ষ্য করে দেখবে যে বিশেষ রাজনীতিক এক একটি দল, তারা জনগণের সমাবেশ করেন। তাদের সভা মানে কত জনগণ সেখানে এসেছে। একবারটি ভেবে দেখেন, সেই জনগণগুলোরা যদি নিজের নিজের বৃত্তে ভালো অবস্থানে থাকতেন, তাহলে কি সত্যি সত্যি ওই রকম জনসমাবেশে যুক্ত হয়ে আসতেন না। তখন তাদের মধ্যে আলোচনা চলতো না, যারা নেতা নেত্রী তারা এবং সাধারণ দেশবাসী যারা একসঙ্গে বসে
বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, যে কি কোন কোন অভাবগুলো আছে আমাদের দেশে, সেগুলোকে কিভাবে দূর করা যায়। এই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের মানুষ, সেই শহরের মানুষ, সেই গ্রামের মানুষ সবার সঙ্গে বসে আলোচনা করে উন্নয়নের কাজগুলো করা জরুরি হয়ে পড়ে। সেই রকম উন্নয়নের কাজগুলো করা যেগুলো আলোচনা সাপেক্ষ, সেইগুলোকে কি করা হচ্ছে না, আমার দলে এসো, তোমরা সব পাবে। আমি হয়তো একটু খারাপ করেই বললাম, আমায় মার্জনা করবেন যারা বিভিন্ন দলীয় রাজনীতি করেন, আমি তাদের নিন্দা করতে বসিনি। আমার শুধু একমাত্র তাদের কাছে আকুতি, কেন আলোচনা হবে না, কেন বিবাদ, কেন মতবাদের আদর্শ দ্বারা পরিচালিত হবে না রাজনীতিক জগতের মানুষরা, কেন মতবাদের বদলে বিবাদের দ্বারা তারা কেন পরিচালিত হবে, কেন আলোচনার দ্বারা যুক্তি তর্ক দিয়ে আলোচনা করার বদলে অকথা, কুকথা, গালাগালি, মন্দ কথা বলা, নিজেদের মধ্যে ঝগড়া লড়াই করা, সেটা কেন হবে? কেন প্রতিটা দল একসাথে বসে দেশের কথা আলোচনা করতে পারে না কেন? আমার এই বয়সে নিতান্তই আকুতি এটা সমস্ত দলীয় রাজনীতি করেন যারা, তাদের কাছে মৈত্রীর কোনো নিদর্শন আমরা দেখতে পাই না কেন তাদের আচরণে। কেন সবাই মনে করে আমার দলে শাসক দল হবে আর অন্য দলগুলো বিরোধী গোষ্ঠী হবে? এখানে এই কথাটা বলে আমি আরেক দু একটি কথা বলে আমার কথা শেষ করব। সেটি হলো যে গণতন্ত্র, আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, এই কথাটা বারবার কেন মনে করিয়ে দিতে হয়? আজকে আমাকে কেন অতি দুঃখের সঙ্গে এই বয়সে পৌঁছে বলতে হচ্ছে গণতান্ত্রিক দেশের বদলে আমরা দেশটাকে, আমাদের দেশের নেতা নেত্রীরা দেশটাকে দলতান্ত্রিক দেশে কেন পরিণত করে ফেললাম? কেন দলতন্ত্র আমাদেরকে চালিত করবে? কেন গণতন্ত্র নয়? কেন জনগণের হাতে ক্ষমতা নয়? ক্ষমতা কেন একটা গদিতে পরিণত হবে? ক্ষমতা কেন সেটাকে এমনভাবে রাজনীতিকদের পরিচালিত করবে যে ওই জায়গাটাতে আমাকে যেতে হবে? কেন সেটা হবে? ক্ষমতা তো আসলে গণতন্ত্রে জনগণের হাতে। তারা যারাই খারাপ করবে, দেশের জন্য কাজ করবে না, তাদেরকে সরিয়ে দেবে নির্বাচনের মাধ্যমে 5 বছর বাদে বাদে। সেটা কি আজকে আমরা দেখতে পাচ্ছি? দলীয় রাজনীতির কুফল কেন আমি সে কথাটা বলতে বসেছি আজকে আমার এই বয়সে? আমার সুযোগ, আমাকেও দলীয় রাজনীতির শিকার হতে হয়েছে। সেই কারণে আমি এসব কথা বলছি তা নয়, আমি বলছি বলেই আমাকে দলীয় রাজনীতির শিকার হতে হয়েছে, এবং সেগুলো হিংসাত্মক, খুবই হিংসাত্মক। তো দলীয় রাজনীতির বিরুদ্ধে আমি বলছি বলে আমাকে দলীয় রাজনীতির শিকার হতে হয়। কেন হয়? হলো তো হলো, আমি তো তাতে নিরুদ্ধ হওয়ার মতন মানুষ নই, হতে পারবো না। হবে, জীবন তো খুব নশ্বর, কতদিন আর বাঁচবে মানুষ? তো না নিয়ে, কত মানুষ না নিয়ে বাঁচছে, কত কিছু না নিয়ে, না হয়ে আছে তাদের জীবনে, তবু তারা বেঁচে আছে। আমরা দু একটি না হয়ে যাওয়াকে কেন মেনে নিতে পারবো না? এই কথাগুলো বলার উদ্দেশ্য এই জন্যেই, গণতন্ত্র আমি প্রবলভাবে বিশ্বাস করি এবং অত্যন্ত শ্রদ্ধাশীল গণতন্ত্র, এই তন্ত্রটার প্রতি। এই গণতন্ত্রে কি থাকে? একটা প্রক্রিয়া আছে, শাসক দল, বিভিন্ন রাজ্যের একটা শাসক দল এবং বিরোধী দল। এইটা প্রশ্নটা আমি ছাত্রছাত্রীদের কাছে রাখতে চাইছি, আমি এর উত্তর পাই না। কেন বিরোধী দল কথাটা চালু হয়ে গেল? গণতন্ত্র কিভাবে পরিচালিত হবে? শাসক দল নির্বাচনে, যে দল বেশি নির্বাচিত হবে, বেশি সংখ্যক ভোট পাবে, নির্বাচন পাবে, সেই দল হবে শাসক দল একটি রাজ্যে, আর বাকি দলরা হবে বিরোধী দল। এই বিরোধী কথাটার মধ্যে একটা গলদ রয়ে গেছে। বিরোধী দল মানে বিরোধিতা করবে, তা কিন্তু নয়, গণতন্ত্রে তা বলা হয়নি। বিরোধী দল অর্থাৎ শাসক দল ভিন্ন সমস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে উন্নয়নের জন্য, উন্নতির জন্য, অনুন্নয়নের জায়গাগুলোকে দূর করার জন্য, যেগুলো নেই আমাদের সেগুলোকে আছে করার জন্য তারা একসাথে বসে কাজ করবে। 5 বছর ধরে কাজ করবে, মিলেমিশে কাজ করবে, বন্ধুত্বের হাত মিলিয়ে কাজ করবে, শহর এবং গ্রাম উভয় জায়গাতে বন্ধন সৃষ্টি করবে, মৈত্রী বন্ধন,
গ্রামের মানুষরা আজকে বন্ধন কিসের বন্ধনে আবদ্ধ হচ্ছে? দলীয়তার বন্ধনে। গ্রামের মানুষের মধ্যে এটা ছিল না। গ্রামের মানুষ ওরা এই দল করে, আমরা এই দল করে, ওই পাড়া এই দল, এই পাড়া সেই দল, এইরকম ছিল না। আমি ছোটবেলায় দেখিনি, কখনো এরকম দেখিনি। দল দল মিলে তারা একসাথে কাজ করত। আমি কোনো দলের প্রশংসা করতে বসিনি, কিন্তু এই ভাবনাগুলো ছিল, ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষের বন্ধনটা আমরা শেষ করে দিলাম দলীয়তার কারণে। শহরের সেই ক্ষতিটা হয়নি, কারণ শহরের মানুষের মধ্যে মৈত্রী বন্ধন নেই। শহরের মানুষ অনেকটাই বিচ্ছিন্ন জীবনযাপন করে, তাই শহরের সেই অর্থে ক্ষতি হয়নি। কিন্তু শহরের মানুষও হিসেবি বুদ্ধি দ্বারা কোন দল করলে আমার আরো বেশি টাকা হবে, আরো বেশি ক্ষমতা হবে, আরো বেশি পদলাভ হবে, আরো বেশি পদক লাভ হবে, এসব হিসেবে বুদ্ধি তারা পোষণ করে এবং সেখানে হিংসা বৃত্তিটাই কাজ করে মূলত। মৈত্রীর কোনো স্থান সেক্ষেত্রে নেই। তাহলে আমরা সর্বনাশ করলাম কি? দলীয় রাজনীতি করে কিসের সর্বনাশ করলাম? গণতন্ত্র নামক অতি মূল্যবান একটি তন্ত্র, যেটা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর গ্রহণ করেছিল, সেটাকে আমরা ধীরে 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 একেবারে সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে দিলাম। গণতন্ত্র আজকে সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে গেছে। তাকে উদ্ধার করা আজকে আমাদের কাজ। দুর্গতির দেশবাসীর, এটাই আমি দলীয় রাজনীতি বলতে, এটাই দলীয় হিংসা কবলিত দলীয় রাজনীতি বলতে এটাই বোঝাচ্ছি। দলে দলে হিংসা, দলে দলে বিরোধিতা, দলে দলে মৈত্রী নেই। তাহলে কি করে গণতন্ত্র আমাদের রক্ষিত হবে? গণতন্ত্র কতখানি সর্বনাশের জায়গায় পৌঁছেছে, এই কথাটুকু আমার বলবার। আর দেশবাসীর দুর্গতি এই জন্যই বলছি, সমস্ত দিক থেকে। একটা মানুষ তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কি প্রয়োজন থাকে? তার খাদ্যের অভাব না থাকে। প্রথম হচ্ছে ক্ষুধা যেন না ঘরে থাকে। দ্বিতীয় হলো শিক্ষা যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়। প্রতিটি মানুষ শিক্ষার আলো দিয়ে তার ঘরের অন্ধকার যেন দূর করতে পারে। প্রতিটি মানুষ, দুরন্ত ব্যাধি আজকে প্রত্যেকটা মানুষের জীবনকে অচল করে দিচ্ছে, সেই ব্যাধি মুক্ত হওয়ার জন্য হাসপাতালে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পায়, এগুলো একটাও নেই। প্রত্যেকটা বেকার ছেলে মেয়ের শিক্ষা লাভের শেষে যে কোনো রকমের মজুরি চাকরি পায়, কাজ পায়। যাদের শিক্ষা হয়নি এখনো পর্যন্ত সেই মতন কোষের যোগ্যতা লাভ করতে পারেনি, তারা অন্তত কাজ পাবে, সেই কাজ অনুযায়ী মজুরি পাবে, রুজি রোজগার সেটা থাকবে সকলের। এই 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 ব্যবস্থাগুলো, বেকারত্ব থাকবে না। আমরা দেখতে পাবো রাস্তাঘাট উন্নত হয়েছে। আমরা সেটা যেহেতু খুব দৃশ্যমান রাস্তাঘাটের উন্নতি, অনেক দলকে বলতে দেখি যে আমাদের এলাকায় আমরা এই রাস্তাঘাটের উন্নতি করে দিয়েছি। ওই আপাত উন্নতিগুলো, দৃশ্যমান উন্নতিগুলোই সব। ভেতর থেকে যে শেষ হয়ে যাচ্ছে মানুষ, বাজার আকাশের থেকেও আজকে অধরা থেকে যাচ্ছে মানুষের কাছে। বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন দলীয় রাজনৈতিক যারা করেন তারা কেন মাথা ঘামাচ্ছেন না? কেন একসঙ্গে বসে সেটাকে ধরাছোঁয়ার মধ্যে আনতে পারছেন না? মানুষ কিভাবে ছুটছে দুটো রোজগারের জন্য। আমি দেখি দুস্থ ঘরের মেয়েরা পরিচারিকা শ্রেণীটা বোধহয় ভরিয়ে দিয়েছে। তারা কি করবে? লেখাপড়া জানে না, কিছু জানে না, তারা কোন কাজ করবে? শুধু দুটো রোজগারের জন্য মেয়েরা ছুটছে ছুটছে ছুটছে। মেয়েদের জীবন আজ দুর্বিষহ, দরিদ্র ঘরের মেয়েদের জীবন অতি দুর্বিষহ হয়ে গেছে। তো এসবগুলো আজও 75-76 বছরের স্বাধীন দেশে আমরা কেন দূর করতে পারলাম না? কেন এই দুর্গতিগুলো মানুষের জীবনকে আজকে অচল করে দিচ্ছে? সব থেকে বড় কথা সেটা বলেই শেষ করি, এই অসহায়তাগুলো নিয়ে তারা বাঁচুক এবং তারা সেই অসহায়তার থেকে পুরোপুরি মুক্ত হবে এই ভাবনা তাদের মধ্যে জাগ্রত না হোক। তারা শুধু দলের সমর্থক, দলের প্রধানদের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়াবে, আর দুটো যেমন ভিক্ষার্থীদের আমরা ভিক্ষা দিই তেমন করে তারা কিছু কিছু দেবে। শাসক দল অথবা বিরোধী দলও বোধহয় কিছু এরকম দিতে পারে, আমি জানি না এখন এই মুহূর্তে কিভাবে চলছে, বা দেব এই আশ্বাস। এমনটি কেন ঘটবে? কেন প্রার্থী হবে দেশবাসী
যারা ভোট পাওয়ার জন্য প্রার্থী হয় দেশবাসীর কাছে, পরে সেই দেশবাসীরাই কেন ভোট পেয়ে যে যারা নেতা নেত্রী হয় তাদের কাছে ভিক্ষার্থী হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটা রেখেই আমি আমার কথা আজকে শেষ করছি। আমি কোনো উত্তর পাই না। দলীয় রাজনীতি দ্বারা এই সমস্যার সমাধান করবেন যারা বলেন, তারা দলীয় রাজনীতি করুন, কিন্তু আমার মনে হচ্ছে রাজনীতির যথার্থ অর্থে রাজনীতি করাটাই আজ কাম্য। নীতি দ্বারা পরিচালিত রাজনীতি, রাজনীতি মানে দলপুষ্ট রাজনীতি নয়, দলকেই একমাত্র লক্ষ্য, দলের স্বার্থ পূরণ করা, সেই রাজনীতি আমার মনে হয় না দেশ উন্নয়নের সেই রাজনীতি কোনোভাবে কার্যকর হতে পারে। এটুকু বলে আমার কথা এখন রাখছি। যদি প্রশ্ন কিছু থাকে বলবেন, বা আর কোনো কিছু ব্যাখ্যা যদি কেন আমি এই কথা অবশ্যই ম্যাম প্রশ্ন রয়েছে। ম্যাম আমি প্রশ্ন করেছেন ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমীরণ বলছি। সমীরণ দাস। শান্তনু ঘোষ প্রশ্ন করেছেন, মানুষের রাজনৈতিক নৈতিকতার পুনরুদ্ধারের পন্থা কি? মানুষের রাজনৈতিক নৈতিকতার পুনরুদ্ধারে পন্থা কি? আমরা কি একটা একটা করে নেবো না আরো প্রশ্নগুলো পড়ে দেবো? না না, এক এক করেই বলি আমি। রাজনৈতিক নৈতিকতা, না রাজনৈতিক নৈতিকতা সব, হ্যাঁ বুঝতে পেরেছি। এটার উত্তর হলো রাজনৈতিক নৈতিকতা বলে কিছু হয় না। নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত বা নৈতিকতার দ্বারা পরিচালিত রাজনীতি, সেটা কি করে আমরা হারিয়ে ফেলছি, কি করে আমরা লাভ করব, এটা এর প্রশ্নটা সম্ভবত এইরকমই। তো সমীরণ প্রশ্নটা করেছেন, সমীরণ দাস প্রশ্নটি করেছেন। না ম্যাডাম, আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের একজন সদস্য, আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা করেছেন অন্য একজন। বেশ বেশ, শান্তনু ঘোষ করেছেন। এক্ষেত্রে আমার জ্ঞান বুদ্ধি যতটা, আমি তো নিজে রাজনীতির মধ্যে ঢুকিনি, কারণ আমার মনে হয় যে রাজনীতি বড্ড কঠিন কাজ, খুব কঠিন কাজ। মানুষের সমস্ত কিছু অভাব অভিযোগ দূর করে নেওয়ার একটা দায়বদ্ধতা, দূর করে দেওয়ার, ব্যক্তি জীবন থেকে বেরিয়ে এই ধরনের কাজ করতে গেলে সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করতে হয়। আংশিকভাবে করলে হয় না, আর দলের কথা ভেবে করলে হয় না। তো আমার যেটা মনে হচ্ছে নৈতিকতা নিয়ন্ত্রিত, আমি আমার মতো করেই বলছি, রাজনৈতিক নৈতিকতা নয়, নৈতিকতার দ্বারা নিয়ন্ত্রিত রাজনীতি। সেক্ষেত্রে যারা রাজনীতি করেন, তারা পুরোপুরি দেখবেন মানুষের ভালো কিসে হয়, মানুষের মন্দ জন্য মন্দ যে সমস্ত পন্থা রয়েছে, পদ্ধতি রয়েছে রাজনীতিতে, যদি সেগুলো ঢুকে পড়ে রাজনীতিতে, সেগুলোকে বর্জন করতে হবে। শুধুমাত্র ভালো করার পন্থাগুলো গ্রহণ করতে হবে, যে পথে ভালো, আর মন্দ হবে যে পথে, যে পন্থায়, যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায়, সেগুলোকে বর্জন করতে হবে যারা রাজনীতি করবেন বা করেন তারা। এইভাবে রাজনীতিকে নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত করা, ভালো ও মন্দ বোধের দ্বারা নিয়ন্ত্রিত করা, না এটা আমাদের দলের কাজ নয়, এটা আমরা কিছুতেই করতে পারবো না, এতে অনেক মানুষের ক্ষতি হবে, এই বোধটা থাকা চাই। আর হ্যাঁ, এই কাজটা করা যাবে, কারণ এই কাজটা দ্বারা আমরা 100 জনের মধ্যে 80 জন মানুষের অন্তত উন্নয়ন জীবনের ঘটাতে পারবো। এটাকেই বলে নৈতিকতা নিয়ন্ত্রিত রাজনীতি। ভালো আর মন্দ, আমি একটা কথা বলে এই প্রশ্নের উত্তর শেষ করব। ভালো আর মন্দ, এই কথাটা যিনি প্রশ্নটা করেছেন তাকেই বলছি। কোনটা ভালো, কিসে ভালো আর কিসে মন্দ, অনেক সময় আমরা বলি বটে যে বুঝতে পারছি না, অসহায় লাগছে, কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা ঠিক নয়। স্বার্থবোধ ওখানে দাঁড়ায়, প্রতিবন্ধকতা নিয়ে এসে দাঁড়ায়। আমার স্বার্থ আমাকে বলছে হ্যাঁ এটা ভালো, আমি জানি এটা করাই উচিত, কিন্তু স্বার্থবোধ আমাকে বলছে করলে তোমার ক্ষতি হবে, অন্যের ভালো হতে পারে, তোমার ক্ষতি হবে। সেই ক্ষতিটা মেনে নিয়ে অন্যের ভালো করার জন্য যে ভালোত্বের বোধ, এটাই হলো নৈতিকতা।
নিজের ক্ষতি স্বীকার করে নিয়েও অন্যের ভালো করবার প্রবণতা, সেটাই হলো নৈতিকতা। আর নিজের ভালো হলেও অন্যের ক্ষতি হতে পারে সেটা ভেবে বর্জন করা, সে কাজ, এটাকে বলে নৈতিকতা। রাজনীতি যারা করবেন তারা যেন এই রকম প্রক্রিয়ায় রাজনীতি করে। ম্যাম, পরের প্রশ্ন নবীন দাস করেছেন। তিনি বলছেন যে দেশপ্রেম বা জাতীয়তাবাদী ভাবনার সঙ্গে সমাজতান্ত্রিক সমাজ ভাবনার বিরোধ আছে কি? যদি এটা আজকের মানে প্রশ্নের মানে আজকের যে প্রসঙ্গ নিয়ে হচ্ছে তার থেকে আলাদা, তবুও ম্যাম যদি এটা নিয়ে কিছু বলেন। না না, বিরোধের তো আমি কিছু দেখতে পাচ্ছি না। দেশপ্রেম বা জাতীয়তাবাদী ভাবনা আর সমাজতান্ত্রিক সমাজ ভাবনা, এই দুটোকে যদি তত্ত্ব হিসাবে কেউ দেখতে চান, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বোধহয় কেউ প্রশ্ন করেছেন, তারা কেবল তত্ত্ব হিসাবে দেখবেন না, ব্যাপারটা বিষয় হিসেবে দেখুন। দেশকে ভালোবাসার নাম দেশপ্রেম। জাতীয়তাবাদী ভাবনা মানে দেশকে ছাড়িয়ে আমরা নিজের জাতির কথা ভাবছি। জাতি ভাবনাটা সেখানে প্রধান হয়ে ওঠে। সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। রবীন্দ্রনাথ যেমন জাতীয়তাবাদী ভাবনার বিরুদ্ধে ছিলেন। আমার জাতি প্রধান, তাহলে অন্য অন্য দেশের অন্য জাতির সঙ্গে আমার শত্রুতা হয়ে যায়, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। বা সমাজতান্ত্রিক সমাজ ভাবনার পলিটিক্যাল সায়েন্স একরকম, রাষ্ট্রবিজ্ঞানে একরকম বলা হয়, সমাজ তত্ত্ব যারা পড়াশোনা করেছেন তারা একরকম বলেন। আমি তত্ত্ব হিসাবে এই দুটোর মধ্যে বিরোধ আছে কিনা এই প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমি আমার একেবারে জীবনের বোধ নিয়ে আমি উত্তরটা দিচ্ছি। দেশকে ভালোবাসা, জাতিকে ধরে নেওয়া যাক আমরা আমাদের ভারতীয় জাতি, তাকে ভালোবাসা এবং নিজের সমাজতান্ত্রিক সমাজ ভাবনা, এভাবে সেটাকে আমি সহজ করে বলছি। আমার সমাজকে আমি ভালোবাসি, আমি যে সমাজের মধ্যে বড় হয়েছি সেই সমাজকে ভালোবাসি। তাহলে এখানে তিনটে ব্যাপার এখানে আসছে: দেশের প্রতি ভালোবাসা, জাতির প্রতি ভালোবাসা, জাতিকে বড় করে, নিজের জাতিকে বড় করে দেখা, সমাজকে, আমার সমাজের উন্নয়নের কথা ভাবা। সমাজ ভাবনা মানে, সমাজতান্ত্রিক সমাজ ভাবনা মানে আমি সমাজকে কেন্দ্র করেই আমার সমস্ত ভাবনাগুলোকে আলোড়িত করছে, আমার ভাবনাগুলো সেরকম। আমি এই সবগুলোর মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাই। আমি আমাকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি যে সমাজে বড় হয়েছি সেই সমাজ, একটা ছোট সমাজ যদি ভাবি, আমার চারপাশের সমাজ, সেই সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমার চারপাশের সমাজ, তার থেকে সেই বৃত্তটা ছোট, ব্যক্তির বৃত্ত ছোট, পরিবারের বৃত্ত আরেকটু বড়, সমাজের বৃত্ত আরেকটু বড়, আর তার থেকেও বড় বৃত্ত হলো দেশ, এবং তার সর্বোপরি জাতি বলে একটা ব্যাপার থাকে। তো আমি জাতীয়তাবাদের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা তো খুব সত্য যে আমি যদি নিজের সমাজের প্রতি দায়বদ্ধতা বোধ না করি, সমাজ কল্যাণের জন্য নিজেকে কিছুটা হলেও না দিই, আমার যে অর্থ, আমি যত অর্থ রোজগার করি সেই অর্থ যদি সমাজের কাজে আমি না দিই, সমাজের কোনো মানুষ বিপন্ন হলে যদি তার পাশে আমি না দাঁড়াই, তাহলে দেশপ্রেম তারপরে ধাক্কাটা খায় দেশপ্রেম। সমাজবাদ দিয়ে তো দেশ হয় না। সমাজেরই বড় রূপ, বিভিন্ন ছোট 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 সমাজেরই বড় রূপ রাষ্ট্র, আর সেই রাষ্ট্রেরই বড় নাম দিয়ে আমরা দেশ। এই দেশকে যদি আমরা ভালো না বাসি, নিজের সমাজকে যদি আমরা ভালো না বাসি, তাহলে সমাজ ভাবনারও কোনো অর্থ হয় না, দেশপ্রেমেরও কোনো অর্থ হয় না। বিরোধিতা আছে বলে আমার তাত্ত্বিক তত্ত্ব হিসেবে কোনো বিরোধিতা আছে কিনা আমার জানা নেই, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই, এবং জাতীয়তাবাদ নিয়ে আমরা লেখালেখি করেছি, চর্চা করেছি, জানি, কিন্তু জাতীয়তাবাদী ভাবনার মধ্যেও অনেক গলদ আছে। আমি বরং বিশ্বাস করি জাতীয়তা বোধে। আমি বাঙালি, আমি ভারতীয় হিসাবে আমার যতটা আমার করণীয় কর্তব্য কি করছি সেটা আমার কাছে প্রশ্ন হয়ে উঠুক, তাতেই আমার দেশপ্রেম বোঝা যাবে। সুতরাং বাঙালি জাতি হিসেবে, ভারতীয় জাতি হিসেবে আমাদের দেশের একজন মহাপ্রাণা বলেছিলেন, আমরা সর্বপ্রথমে ভারতীয়,
তারপর বাঙালি, মাদ্রাজি, মুখ অমুক অমুক তমুক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি। বড় চমৎকার করে বলেছিলেন। তাহলে সেখানে কিন্তু দেশ ভাবনাটা আগে, জাতি ভাবনাটা আগে, তারপরে আমার সমাজ ভাবনা ইত্যাদি কথা আসছে। আমি উল্টো করে বলবো যে আমি যদি আমার সমাজের জন্য নিজেকে কিছুটা ত্যাগ করতে, নিজের কিছুটা দিতে প্রস্তুত না থাকি, তাহলে আমি জাতীয়তাবাদীও হতে পারবো না, নিজের জাতির জন্য কল্যাণ ভাবনা আমার দ্বারা সম্ভব নয়, নিজের দেশ প্রেমকেও আমি প্রকাশ করতে পারবো না বা দেশপ্রেমিক হিসেবে নিজেকে দাবি করতে পারবো না। কোনো বিরোধীর আমি কিছু খুঁজে পাচ্ছি না। আছে জাতীয়তাবাদী ভাবনা হলে আছে কিছু তত্ত্বগত দিক থেকে গোলমাল ব্যাপার আছে, কিন্তু সেটা দরকার নেই আমাদের তার মধ্যে ঢুকবার। আমরা ভালোবাসবো পরিবারকে, সমাজকে, দেশকে, জাতিকে। আমি বাঙালি জাতি, আমার জাতীয়তাবোধে যদি আঘাত লাগে, বাদটা আমি অত বুঝি না, কিন্তু বোধ আমার আছে। আমার জাতীয়তাবোধে যদি কেউ আঘাত দেয়, তাহলে আমি সেটা রক্ষা করব। ম্যাম, পরের প্রশ্নটা সত্যজিৎ দাশগুপ্তা করেছেন। তিনি বলছেন যে রাজনীতির দুর্বৃত্তায়ন কি একটি বৃহত্তর সামাজিক সমস্যা নয়, যেখানে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শের থেকেও কি বিশেষভাবে সমাজের নিম্নবর্গীয় মানুষের স্বার্থান্বেষণের প্রসঙ্গটি কি অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না? হ্যাঁ, স্বার্থান্বেষণ বানানটা ভুল লিখেছেন, সেটাকে ঠিক করে নিতে বলবেন, কারণ এইগুলো না ছোট ছোট বিষয় খুব আঘাত করে, যে আমরা শিক্ষার মূলটাকে নষ্ট না করি। যথাযথ শিক্ষা হওয়াটা জরুরি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই বিষয়টা আমার বলার মধ্যেই বলার কথা ছিল, ভেবেছিলাম, তো সেটাকে আমি এড়িয়ে যাইনি, কিন্তু বলে দিয়েছি যে আমরা হিংসা বৃত্তিটাকে ছাড়িয়ে দিতে চেষ্টা করছে রাজনৈতিক জগতের লোকেরা। সেটার মধ্যে আছে রাজনীতির দুর্বৃত্তায়ন অত্যন্ত, মানে একেবারে কি বলবো, দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। রাজনীতির দুর্বৃত্তায়ন নয়, মারা দেশবাসীর মধ্যে দুর্বৃত্তায়ন, দেশবাসীকে, রাজ্যবাসীকে বা আমার বিশেষ দলের অনুচরদের দুর্বৃত্ত বানিয়ে তোলা, তাদেরকে, ওই আমি হিংসার কথাটা বলছিলাম, যে মানুষ হিংসাবৃত্তিকে অবলম্বন করে সেই তো দুর্বৃত্ত হয়। দুর্বৃত্ত আমরা কাকে বলি? যে মানুষ অমনি লাঠি উঁচিয়ে মারতে আসে। হিংসার প্রকাশ তো এইভাবে ঘটে, যে মানুষ অত্যন্ত কদর্য ভাষায় অন্যকে গালাগালি দেয়, যে মানুষ অন্যের ক্ষতি হচ্ছে, পাশের বাড়ির ক্ষতি হচ্ছে ভেবেও নিজের বাড়ির ভালো করাচ্ছে, বাড়ির ভালো হবে সেটাই দেখে। তো দুর্বৃত্ত বানায় রাজনীতির লোকেরা। যদি রাজনীতিতে বিশ্বাস করেন যে মানুষরা, তারা যদি দুর্বৃত্ত বানানোটাই মনে করে তাদের পন্থা, তাদের ওই দলীয় রাজনীতির এই দোষটা আছে বলে আমি বলবার চেষ্টা করেছিলাম। হয়তো সেটা পেরিয়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে। আপনি একেবারে ঠিক প্রশ্ন করেছেন। একটা সামাজিক সমস্যা শুধু নয়, এটা সমাজ নষ্ট করার প্রক্রিয়া। যদি আমি বলি, দুর্বৃত্তায়ন হচ্ছে সমাজ নষ্ট করার প্রক্রিয়া। তার মানে কি, সমাজভুক্ত মানুষগুলোর মধ্যে যে ঐক্য রয়েছে, একসঙ্গে বসে তারা কাজ করতে পারে। আগুন লাগলে গ্রামে আমরা দেখেছি ছোটবেলায় সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে, নিজেদের মধ্যে যত রকমের পারিবারিক বিরোধ ইত্যাদি আছে সেগুলোকে ভুলে গিয়ে। এখন কিন্তু ওই দলের লোকেদের পাড়া পুড়ছে, তোমরা যেও না, তোমাদের যাওয়ার কি দরকার, ওরা বুঝবে, ওদের দল বুঝবে। দল কিন্তু এই হিসেবে বুদ্ধি, এই হিংসা চালিয়ে দিচ্ছে স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য। এই দুর্বৃত্তায়ন দুরন্ত গতিতে বাড়ছে, চলছে। কাউকে নিন্দা না করেই আমি কথাটা বলছি। প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে রাজনীতি জগতের মানুষদের। তারা সমাজ নষ্ট করতে চায়, ঐক্যবোধ নষ্ট করতে চায়। ঐক্য না ভাঙলে কি করে ব্যক্তিগুলোকে নিজের দলের অনুগত করে তুলবে? সম্ভব নয়। সুতরাং গ্রামকে এইভাবে নষ্ট করছে, দুর্বৃত্তায়ন করে গ্রামবাসীদের দুর্বৃত্ত করে তুলছে। এটা সামাজিক সমস্যা কেবল নয়,
কেবল শুধুমাত্র সামাজিক সমস্যা নয়, সমাজ নষ্ট করে দেশটাকে একেবারে বিপন্ন অবস্থা, দেশবাসীদের বিপন্নতার একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া বলে আমি মনে করি। হ্যাঁ, আরেকটা জড়িত আছে এর সঙ্গে, নিম্নবর্গীয় মানে হচ্ছে যে সমস্ত মানুষ আমাদের দেশে এখনো সমস্ত প্রকার বঞ্চনার শিকার। সেই সমস্ত প্রকার বঞ্চনার শিকার মানুষ হওয়া মানুষদেরকে দুর্বৃত্ত করে গড়ে তোলা অনেক সহজ। আমরা তাদেরকেই বলি, লক্ষ্য করে বলি যে তারা দুর্বৃত্ত হয়ে উঠছে, কিন্তু সাথে সাথে আমি আমার ছাত্র সমসন্তান সমছাত্রটিকেও এই কথাও বলবো যে উচ্চবর্গীয় যারা সব পেয়েছে জীবনে, সুবিধাভোগী, আমি দুটো শ্রেণীতে ভাগ করতে চাই। শ্রেণীর কথা যদি বলেন আপনারা, তাহলে আমার কাছে দুটি মাত্র শ্রেণী আছে আমাদের দেশে। এক হচ্ছে সর্বসুবিধাভোগী, আর এক হচ্ছে সর্বসুবিধা থেকে বঞ্চিত মানুষ। এই দুটো আপনি প্রশ্ন তুলেছেন যে যারা সর্বসুবিধা হারা তারাই কি দুর্বৃত্তায়নের শিকার হয়ে উঠছে সব থেকে বেশি, সম্ভবত এইভাবেই প্রশ্নটা আপনি রেখেছেন, আমি সেভাবেই বুঝেছি। না, শুধু তারা নয়, দুর্বৃত্তায়নের শিকার হচ্ছে যারা সর্বসুবিধাভোগী তারাও, এবং তারা আরো বেশি ভয়ঙ্কর দুর্বৃত্ত হয়ে উঠছে, যাদের দুর্বৃত্তপনা বাইরে থেকে দেখা যায় না। তারা কিন্তু, যারা এই ধরনের হিংসাত্মক রাজনীতি করছে, তাদেরকে মদত দিচ্ছে পদের লোভে, পদকের লোভে। এটা আরো বেশি ভয়ঙ্কর। যাদের নেই তারা যদি দুর্বৃত্ত হয়ে ওঠেন তাদের তবু ক্ষমা করা যায়, কিন্তু যাদের অনেক আছে তারা আরো পাওয়ার আশায়, ক্ষমতা লাভের আশায়, পদের আশায় যদি দুর্বৃত্ত বাইরে থেকে তাদের বোঝা যায় না, কিন্তু তারাও দুর্বৃত্ত বলে গণ্য হোক, এটি আমার আজকে বলার কথা, বিশেষ কথা। ম্যাম, আজকের শেষ প্রশ্ন এটা প্রকাশ চক্রবর্তী করেছে, বলছে যে ম্যাডাম, যে বর্তমান সময়ের রাজনীতি পরিবারতান্ত্রিক হয়ে যাচ্ছে, সেটা পুরো গ্রাসরুট লেভেল থেকে আপনি যদি আপার লেভেলে দেখেন, এই বিষয়ে যদি কিছু বলেন দলীয় রাজনীতিটা। খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেক্ষেত্রে পরিবারতান্ত্রিক হয়ে যাচ্ছে আজকে শুধু নয়, এর একটা পরম্পরা রয়েছে। এর কারণ হচ্ছে রাজনীতিতে যারা যুক্ত হয়েছেন প্রথম থেকেই, তাদের মধ্যে কম ছিল, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই লোভটা পরিবারতন্ত্র গড়ে তোলা। যদি হিসাব করে দেখা যায়, সত্যি তো স্বাধীন দেশে আমাদের যে ক্ষমতা যে পরিবারটির হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল সেটা তারা তো পরিবারতন্ত্রে গড়ে তুলেছিলেন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথম দিকে দেশ যখন প্রথম স্বাধীন হলো, যাদের হাতে ক্ষমতা চলে গেল, হয়তোবা, এ কথাটাও এই প্রসঙ্গে বলে রাখি, হয়তোবা দেশ স্বাধীন করার জন্যে এগিয়ে গিয়ে যে মূল্যটা আমাদের দেশবাসীর দিতে হলো, দেশ ভাগের মূল্য, আমি এটাকে একেবারে সমর্থন করি না, দেশভাগটাকে, সেই দেশভাগের মূল্যটা তারা মেনে নিলেন, মূল্য দেওয়াটাকে তারা মেনে নিলেন হয়তোবা এই ক্ষমতার লোভের জন্য। সম্ভবত, যতদূর আমি বুঝি, রাষ্ট্রবিজ্ঞান অত বুঝি না, কিন্তু আমার মনে হয় এই লোভটাও ছিল, ক্ষমতা লোভটা তখন থেকেই তার বীজটা বপন হয়ে গিয়েছিল। যতই আমি বলি না কেন এতটা ভয়াবহ ছিল না, তবু ঠিক যে বীজটা ছিল সেটা আজকে মহীরুহ হয়েছে। সেখানে তো আমরা লক্ষ্য করেইছি যে পরিবারতন্ত্র, আজও সেই পরিবারতন্ত্রের ধারা বহমান থাকুক, এটা লক্ষ্য করা যাচ্ছে। আর সেটা যদি লক্ষ্য করা যায়, তাহলে আর একটা আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এই পরিবারতন্ত্র গড়ে তোলার নেশাটা সঞ্চারিত হয়ে গেছে। যিনি এই পরিবারতন্ত্রকে বিশেষ করে কটাক্ষ করতেন, এই যে পরিবারতন্ত্রের কথা আমি বললাম, আমি ওই দলের নামটাম বিশেষ করতে খুব ভালোবাসি না, এখানে মানুষই প্রধান, মানুষগুলোই লোভী, ক্ষমতা লোভী ইত্যাদি, পরিবারতন্ত্র দ্বারা পরিচালিত ইত্যাদি। দল টলের কথা নাম বলে ভীষণ আমার নিজেকে খুব ছোট মনে হয়। এই জন্য বলছি না, আমাদের রাজ্যেও যে রাজনীতি চলছে, যে শাসক দলের রাজনীতি, তারাও কিন্তু একসময় খুবই পরিবারতন্ত্রের, যখন বিরোধী দলে ছিল, পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলতে।
বিশেষ একটি দলের। আজকে তারা নিজেরাও সেরকম এই পরিবারতন্ত্রের নেশায় মাতাল হয়ে গেছে। নেশায় মাতাল হয়ে তারাও পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইছে। আরেকটি দল যেটা কেন্দ্রীয় শাসক দল, তাদের মধ্যে পরিবারতন্ত্র ব্যাপারটা আমি বললাম যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা বেশি ভালো বলতে পারবে, তাদের মধ্যে পরিবারতন্ত্র আছে কিনা আমার অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে না, বুঝতে পারছি না, আমি উত্তর দিতে পারছি না। হয়তো তারাও পরিবারতন্ত্রতান্ত্রিক হয়ে যাবে ধীরে ধীরে, নিশ্চয়ই যদি কারো পরিবার সেরকম থাকে। দেখা যাচ্ছে যে সন্তানকে রাজনীতির মধ্যে আনছে, তার সন্তান হলে সেও আবার সেই রাজনীতির মধ্যে আসবে, সেটাও ধীরে ধীরে কিন্তু হচ্ছে বলে মনে হচ্ছে। কেন্দ্রীয় শাসক দল শুধু নয়, বিভিন্ন রাজ্যের শাসক দলের মধ্যে এই প্রবণতাটা রয়েছে। আমি আজকে এতদিন ধরে মন্ত্রী ছিলাম, আমার ছেলে মন্ত্রী হবেন, পরবর্তীতে আমার ছেলে মন্ত্রী হবে, তারপরে তার পৌত্র মন্ত্রী হবে। এই প্রবণতাটা অবশ্যই আমি একমত তার সঙ্গে। হ্যাঁ উত্তরই আমি দিচ্ছি, পরিবারতান্ত্রিকতা প্রভাব বিস্তার করছে যারা দলীয় রাজনীতি করে তাদের মধ্যে। দলীয় রাজনীতি আজকে গণতন্ত্র ভুলে দলতন্ত্রের উপর ভর করে পরিবারতন্ত্রের দিকে ছুটছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আজকে আমাদের এই প্ল্যাটফর্মে আপনার উপস্থিতির জন্য। আমরা ছোট থেকেই আমরা দেখে এসেছি আপনাকে বিভিন্ন একটা কথা একটু যোগ করে দিই, সংবাদ মাধ্যমে বা আপনার কথা আমরা আপনাকে পেলাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, সেই জন্য আপনাকে আমাদের অবশ্যই অবশ্যই একটা কথা যোগ করে না দিলে অসম্পূর্ণ থেকে যাবে। আমরা অন্যদের দিকে আঙুল তুললাম, এই গণতন্ত্রকে আহত করে দলতন্ত্র প্রতিষ্ঠা, পরিবারতন্ত্রের দিকে ঝুঁকে পড়া ইত্যাদি বলে আমরা অন্যদের দিকে বেশি আঙুল তুললাম। আমার শেষ কথা হলো, আমরা প্রত্যেকটা ব্যক্তি জীবন বড় মূল্যবান। দেশের প্রতিটা ব্যক্তি মিলে তো সমগ্র দেশবাসী, প্রতিটা ব্যক্তি যেন নিজের দিকে একবার করে আঙুল তুলি। বিশেষ তরুণ প্রজন্মের আপনারা যদি নিজের দিকে আঙুল তোলেন যে আমি কতখানি এই যে ভেসে যাওয়ার বন্যা, ধ্বংসের পথে ভেসে যাওয়ার বন্যায় কতটা আমি, সে অরণ্যের কথা বোধহয় নিশ্চয়ই জানা আছে অনেকের, কতটা আমরা প্রতিরোধ করতে পারছি। নিজের দিকে একটু আঙুল তোলা খুব জরুরি। আর আমি তরুণ প্রজন্মের উপর খুব আস্থা রাখতে চাই। তারা আজকে যে এই আলোচনার আয়োজন করেছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, খুব প্রয়োজন। তরুণরা এগিয়ে আসুন, দলের মোহমুক্ত হয়ে দলকে কাজে লাগান, দলকে এমনভাবে পরিপুষ্ট করে তুলুন যদি দলীয় রাজনীতি করেন, যাতে দলটা দেশবাসীর দুর্গতি মুক্তির কারণ হয়ে উঠতে পারে, হেতু হয়ে উঠতে পারে। দলের বিরুদ্ধাচারণ আমি করতে চাইছি না, কিন্তু দলকে সেভাবে ব্যবহার করার মতন এক ধরনের সাধনা আপনাদের জীবনে যেন লক্ষ্য হয়ে ওঠে, সেই সাধনায় আপনারা সিদ্ধি লাভ করুন। তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে, আমি খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে যোগদান করে কিছু কথা বলতে পারার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যে সমস্ত গবেষক বন্ধুরা, ছাত্রছাত্রী যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।